হেই হাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আবারও হাজির হয়েছি ইতিহাস প্রথম পত্রের 5 নম্বর লেকচার নিয়ে। আজকের লেকচারটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাদের ইতিহাসের সাথে জড়িত। আজকে আমরা আলোচনা করব ভাষা আন্দোলন কেন্দ্রিক সকল টপিক সমূহ। ওকে এবার দেখেন আমরা কি আজকে টপিক আলোচনা করব। আজকে আমরা লেকচার আলোচনা করব তমুদ্দিন মজলিস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আওয়ামী লীগের উৎপত্তি নিয়ে। আজকে আমরা আলোচনা করব ভাষা শহীদদেরকে নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমরা আমাদের এই যে ভাষা আন্দোলন, এটা আন্তর্জাতিক স্বীকৃতি কীভাবে পেয়েছি, কবে পেয়েছি, এগুলো সম্পর্কে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব। ওকে, চলুন তাহলে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখব হচ্ছে পাকিস্তান ভাগ, অর্থাৎ 1905 সালে যখন হচ্ছে আপনার বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গ হওয়ার পরে আবার কী হয়, পাকিস্তান ভাগ হয়, অর্থাৎ একটা হয় পাকিস্তান আর একটা হচ্ছে ভারত। আমরা এখন দেখব যে ভারত কবে স্বাধীনতা লাভ করে, পাকিস্তান কবে স্বাধীনতা লাভ করে। ওকে, মেইনলি পাকিস্তান ভাগ হয় 1947 সালে। কত সালে? 1947 সালে। 1947 সালে স্বাধীনতা আইনের মাধ্যমে দুটো দেশ হয়, একটা নাম ভারত আর একটা নাম হচ্ছে পাকিস্তান। ওকে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। এই দুটা দেশের ভিতর কোনটা আগে স্বাধীনতা লাভ করে আমি লিখব, তার আগে আপনাদেরকে একটু 1 সেকেন্ড সময় দিলাম। বলেন তো এই দুটা দেশের ভিতর কোনটা দেশ প্রথম তাদের স্বাধীনতা লাভ করে? ওকে, কেউ ভারত বলবেন, কেউ পাকিস্তান বলবেন। মজার বিষয় হচ্ছে প্রথম স্বাধীনতা লাভ করে হচ্ছে পাকিস্তান। প্রথম কে করে? পাকিস্তান। কত সালে? 1947 সাল তো হবে, কিন্তু তারিখটা কত? তারিখটা হবে 14 আগস্ট। কত আগস্ট? 14 আগস্ট। ওকে, এবার আসেন ভারত তাহলে কত সালে স্বাধীনতা লাভ করে? সালটা একই থাকবে, জাস্ট একদিন পরে হচ্ছে ভারত স্বাধীনতা লাভ করে, সেটা হচ্ছে 1947 সালের 15 আগস্ট। 1947 সালের 15 আগস্ট। ওকে, তাহলে আমরা দেখেন পাকিস্তান হইল, অর্থাৎ দেশ ভাগ হইল। এবার আমরা পাকিস্তান ভাগটা দেখব। অর্থাৎ পাকিস্তানের ভাগ বলতে বোঝাচ্ছি একটা হচ্ছে পাকিস্তান আর একটা বাংলাদেশ। পাকিস্তান তো আমরা মেইনলি পাইলাম। পাকিস্তান আবার একসাথে থাকা সত্ত্বেও পাকিস্তান দুটো ভাগ ছিল, একটা পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। দেখেন, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে সংক্ষেপে আমরা পাক লিখলাম। দেন দেখেন পশ্চিম পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পাক। ওকে, এবার দেখেন পূর্ব পাকিস্তান কেন নামকরণ করা হইলো, পশ্চিম পাকিস্তান কেন নামকরণ করা হলো। আমরা যদি আন্তর্জাতিক মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখবেন যে হচ্ছে আমরা বর্তমানে যেটা বাংলাদেশ, এটা যেহেতু পূর্ব দিকে অবস্থিত এই জন্য এটার নাম পূর্ব পাকিস্তান, আর বর্তমানে যেটা পাকিস্তান এটা যেহেতু পশ্চিম দিকে অবস্থিত এই জন্য এটার নাম হচ্ছে পশ্চিম পাকিস্তান। ওকে, এইবার এই যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুটো দেশ এক হইলেও কিন্তু এটার ভিতরে তফাৎটা ছিল কিন্তু অনেক, অর্থাৎ দূরত্ব ছিল প্রায় 1200 মাইল। কত মাইল? 1200 মাইল। ওকে, 1200 মাইল। কিলোমিটার যে হিসাব করি, কিলোমিটার নট ইম্পর্টেন্ট, কিলোমিটার হিসাব করলে 1800 কিলোমিটারের মতো হবে। তাহলে 1200 মাইল দূরত্ব ছিল। এছাড়াও অনেক পার্থক্য ছিল। কি পার্থক্য ছিল? একটা বিষয় মিল ছিল, সেটা হচ্ছে ধর্ম। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উভয় দেশের মানুষগুলো হচ্ছে কি ছিল, বেশিরভাগ 90% ছিল হচ্ছে মুসলমান, এবং জাস্ট একটা মিল ছিল, সেটা হচ্ছে ধর্ম ভিত্তিতে, আর বাকি সব ছিল আলাদা। কীরকম? আমরা বলি হচ্ছে বাংলা ভাষায় কথা বলি, এবং পশ্চিম পাকিস্তানের লোকজন অর্থাৎ বর্তমান পাকিস্তানের লোকজন বলে উর্দু ভাষায় কথা বলে। উর্দু ভাষায় কথা বললেও সেই উর্দু ভাষা সংখ্যার লোকজন ছিল খুব অল্প। অন্যান্য কী ছিল? অন্যান্য ছিল দাড়ি, পস্তু। দাড়ি কিন্তু এই দাড়ি না, এই দাড়ি হচ্ছে ভাষার নাম একটা দাড়ি। ওকে, এবার দেখেন এই যে পাকিস্তান যে ভাগ হইল, আমরা এবার দেখব যে হচ্ছে এই ভাগ হওয়ার সাথে সাথে অর্থাৎ পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান কি মিল আছে এবং কি অমিল আছে। এই আমরা তো দেখলাম কি মিল আছে, জাস্ট একটা ক্ষেত্রে মিল, সেটা হচ্ছে ধর্ম, আর বাকি সব ক্ষেত্রে আলাদা। আমরা এবার দেখব যে হচ্ছে এই ভাষা আন্দোলনের এই বেসমেন্ট অর্থাৎ ভিত্তিটা কোন জায়গা থেকে শুরু হলো। ওকে, চলুন তাহলে নেক্সট স্লাইডে। তাহলে আমরা ভাগটা দেখেছি, এবার আমরা আলোচনা করব হচ্ছে ভাষা আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে। গতি প্রকৃতি নিয়ে এটা কীভাবে সৃষ্টি হইলো, অর্থাৎ ভাষা আন্দোলন উৎপত্তি কোন জায়গা থেকে হইলো, আমরা এবার এটা ডিটেলস পড়ব। ওকে, তার আগে একটু বলে নেই, এই যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনটা মেইনলি 1952 সালে 21শে ফেব্রুয়ারি হয়, কিন্তু তার আগে ভিত্তিটা তৈরি হয় 1947 সালে। কত সালে? 1947 সালে। 1947 সালে, তাহলে 1947 সালের
1947 সালের যে একটা দিন অর্থাৎ কত তারিখে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। কেউ বলেছে পহেলা সেপ্টেম্বর, পহেলা সেপ্টেম্বর, আমি সেপ্টেম্বরকে সংক্ষেপে সে লিখলাম। আর কেউ বলেছে 2রা সম্ভব। মনে রাখবেন উভয়ই তথ্যই সঠিক। পরীক্ষায় যদি পহেলা সেপ্টেম্বর থাকে তাহলে ওটা কারেক্ট আনসার, আর পরীক্ষায় যদি 2রা সেপ্টেম্বর থাকে তাহলে ওটা কারেক্ট আনসার। একটা জিনিস মনে রাখবেন, পহেলা এবং 2রা এই দুটো তারিখ একসাথে পরীক্ষায় থাকবে না। ওকে, 1947 সালে পহেলা সেপ্টেম্বর তমুদ্দিন মজলিস গঠিত হয়। এই যে তমুদ্দিন মজলিস, এই তমুদ্দিন মজলিসের আমরা নামটা একটু ব্যাখ্যা করব। তমুদ্দিন মানে কি আর মজলিস মানে কি? মজলিস মানে এখানে খাওয়ার মজলিস না, এখানে মজলিস মানে বোঝাচ্ছে হচ্ছে আপনার সভা বা সমিতি। তাহলে মজলিস মানে হচ্ছে সভা। যেমন মালদ্বীপের আমাদের যেমন সংসদ ভবনের নাম কি? জাতীয় সংসদ, হাউস অব দ্য নেশন। ঠিক ওই রকম মালদ্বীপের জাতীয় সংসদ মানে ওদের সংসদ পার্লামেন্টকে বলা হচ্ছে মজলিস। তাহলে মজলিস মানে কি? সভা বা সমিতি। আর তমুদ্দিন মানে হচ্ছে ভাষা। তাহলে তমুদ্দিন মজলিস মানে কি? তমুদ্দিন মজলিস মানে হচ্ছে ভাষার সভা। ওকে, তাহলে এটা কত সালে গঠিত হয়? 1947 সালের পয়লা সেপ্টেম্বর। এবার আসেন এটা কে গঠন করেন? এটা গঠন করেন ঢাবির শিক্ষক আবুল কাশেম। তাহলে এটা কে গঠন করে? ঢাবির শিক্ষক আবুল কাশেম। এই আবুল কাশেম পদার্থবিজ্ঞানের শিক্ষক হয়েও বাংলা ডিপার্টমেন্টে ক্লাস নিতেন। তাহলে চিন্তা করা যায় উনি কত বড় বিজ্ঞানী ছিল, মানে কত বড় জ্ঞানী মানুষ ছিল। পদার্থবিজ্ঞানের শিক্ষক হয়ে বাংলা ডিপার্টমেন্টে ক্লাস নিতেন। ওকে, তাহলে এই তমুদ্দিন মজলিস কে গঠন করে? তমুদ্দিন মজলিস গঠন করে হচ্ছে ঢাবির শিক্ষক আবুল কাশেম। ওকে, এবার দেখেন এই যে তমুদ্দিন মজলিস, এর সদস্য ছিল 3 জন। কয়জন? 3 জন। এই তমুদ্দিন মজলিসের সদস্য হচ্ছে আপনার 3 জন। ওকে, 1 নাম্বার হচ্ছে উনি হবে আবুল কাশেম। 2 নাম্বার হচ্ছে আমরা সবাই জানি মুজিবনগর সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্ট ছিল হচ্ছে আপনার সৈয়দ নজরুল ইসলাম কিন্তু ঢাবির শিক্ষার্থী ছিল। ওকে, সৈয়দ নজরুল ইসলাম। 3 নাম্বার পার্সন কি? 3 নাম্বার পার্সন হচ্ছে শামসুল আলম। ওকে, তাহলে তমুদ্দিন মজলিসের এটা কোন ধরনের সংগঠন? একটা জিনিস মনে রাখবেন। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি যে হচ্ছে তমুদ্দিন মজলিস কোন ধরনের সংগঠন? কেউ বলে অবশ্যই 90% স্টুডেন্ট বলবে এটা হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন। মোটেও না, এটি রাজনৈতিক সংগঠন না, এটি হচ্ছে আপনার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তাহলে তমুদ্দিন মজলিস কোন ধরনের সংগঠন? 1 সামাজিক, 2 সাংস্কৃতিক। তমুদ্দিন মজলিস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ওকে, এবার দেখেন এই তমুদ্দিন মজলিসটা এটা ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে 6টি আপনার হচ্ছে পরিষদ গঠিত হয়। 6টি পরিষদের ভিতর অর্থাৎ 6টি দলের ভিতর এই তমুদ্দিন মজলিস ছিল হচ্ছে প্রথম দল। তমুদ্দিন মজলিস হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম পদক্ষেপ বলতে পারি আমরা, প্রথম পদক্ষেপ। ওকে, তাহলে অ্যাট এ গ্লান্স আমি হচ্ছে তমুদ্দিন মজলিস সম্পর্কে আরেকবার রিভাইজ করছি। সেটা হচ্ছে তমুদ্দিন মজলিস এর অর্থ হচ্ছে ভাষা সভা। এটি প্রতিষ্ঠিত হয় 1947 সালের পয়লা সেপ্টেম্বর অথবা 2রা সেপ্টেম্বর, যে কোনো একটা লিখবেন পরীক্ষায়। এবার দেখেন এই তমুদ্দিন মজলিস গঠন কে করে? তমুদ্দিন মজলিস গঠন করে ঢাবির পদার্থবিজ্ঞানের শিক্ষক আবুল কাশেম। এই আবুল কাশেম পদার্থবিজ্ঞানের শিক্ষক হয়েও তিনি বাংলা ডিপার্টমেন্টে ক্লাস নিতেন। এবার আসেন এই তমুদ্দিন মজলিসের সদস্য কয়জন? এই তমুদ্দিন মজলিসের সদস্য ছিল 3 জন। এই 3 জন খুব নাম করা ব্যক্তি। 1 নাম্বার আবুল কাশেম, 2 নাম্বার সৈয়দ নজরুল ইসলাম, 3 নাম্বার শামসুল আলম। ওকে, এই তমুদ্দিন মজলিস এটা মোটেও রাজনৈতিক সংগঠন না, এটি হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ওকে, তাহলে আমরা তমুদ্দিন মজলিস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছি।
এবার দেখেন ভাষা আন্দোলনের শহীদ তমুদ্দিন বলজিস তো গঠিত হয় আমাদের 1947 সালে, তাই না? এবার আসেন ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন হয় 1952 সালে। কত সালে? 1952 সালের 21শে ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি, খুব ভালো করে মনে রাখবেন। আর ভাষা আন্দোলনটা কত সালে হয়? 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এটা আমরা সবাই জানি, কিন্তু আমি যদি বলি যে 21শে ফেব্রুয়ারি ওই দিন কি বার ছিল, কেউ পারবেন না। ওকে, নেক্সট আরেকটা কোশ্চেন ধরি, পারবেন কি না? 1952 সালে 21 ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? আমরা অনেকে পারি না। ওকে, 1952 সালের 21শে ফেব্রুয়ারি ওই দিন ছিল বৃহস্পতিবার। কি বার? বৃহস্পতিবার। সংক্ষেপে আমি জায়গা নেই লিখে দিচ্ছি। ওকে, তাহলে 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার দেখেন 1952 সালে 21 ফেব্রুয়ারি বাংলা কোন সাল এবং বাংলা কোন তারিখ ছিল? বাংলা ছিল 1358। 1358 সালের 8 ফাল্গুন। 1358 সালের 8 ফাল্গুন। ওকে, তাহলে আমরা কি জানলাম? 1952 সালে 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার, এবং 1952 সালে 21 ফেব্রুয়ারি বাংলাকে আমরা যদি হিসাব করি তাহলে এটা হবে 1358 সালের 8 ফাল্গুন। এটা তারিখ সময় রাখতে হবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা দেখব 1952 সালে 21 ফেব্রুয়ারি ভাষা শহীদগণ কীভাবে শহীদ হলেন। ওকে, বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা 1921 সালে 1 জুলাই প্রতিষ্ঠিত হয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জায়গা হচ্ছে আপনার আমতলা, যেটা হচ্ছে ঢাকা মেডিকেলের সামনে অবস্থিত। এই আমতলা থেকে যখন আপনার ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যখন 41 ধারা ভেঙে মিছিল নিয়ে বের হয়, তখন হচ্ছে আপনার পাকিস্তান পুলিশগুলো বাংলাদেশের মানুষের ওপর, আন্দোলনরত মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। হ্যাঁ, আবার কেউ কাউরে পিটুনি দেয়। ওকে, এই যে গুলি চালায় মোট 5 জন নিহত হয়। উল্লেখযোগ্যভাবে 5 জন নিহত হয়। আমরা এই 5 জনের নাম একবার ডিটেলস পড়বো। ওকে, 5 জন নিহত হয়। এই 5 জনের কবর কোথায় আছে, এই 5 জন বাড়ি কোথায়, এই 5 জন সম্পর্কে কার পেশা কোনটা। এই 5 জনের ভিতর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল একজন, তার নাম হচ্ছে আবুল বরকত। তিনি রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার্থী ছিল। আবুল বরকতের ডাক নাম কি? আবাই। আবুল বরকতের বাবার নাম কি? আমরা এইগুলো আস্তে আস্তে শিখবো। ওকে, ভাষা আন্দোলনের 1 নাম্বার জিনিস দেখেন, সেটা হচ্ছে শহীদ রফিক। শহীদ রফিকের হোম টাউন অর্থাৎ পৈতৃক বাড়ি হচ্ছে মানিকগঞ্জে। তিনি তো জগন্নাথ কলেজের ছাত্র ছিল, তার বয়স ছিল 26। ওকে, টানা মেডিকেল কলেজের 17 নং রুমে তার লাশ পাওয়া যায়। তাহলে এই রফিক আছে, এই রফিক কিন্তু ভাষা আন্দোলনের প্রথম শহীদ। তাহলে ভাষা আন্দোলনের প্রথম শহীদকে রফিক। আমরা একটু সাইড নোট করি, ভাষা আন্দোলনে প্রথম শহীদ। ওকে, ভাষা আন্দোলনে প্রথম শহীদকে রফিক, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক। তাহলে আমাদের জানা দরকার ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদকে এবং ভাষা আন্দোলনের সর্বশেষ শহীদকে। এই 3টা ইনফরমেশন দরকার। আমরা রফিক সম্পর্কে কি পেয়েছি? রফিকের পৈতৃক নিবাস হচ্ছে মানিকগঞ্জে। তাহলে আমরা কি জানতে পাইলাম? রফিকের পৈতৃক নিবাস হচ্ছে মানিকগঞ্জে। এই রফিকের বয়স ছিল, শহীদ হওয়ার সময় তার বয়স ছিল 26 বছর। ওকে, তার লাশ কোথায় পাওয়া যায়? ঢাকা মেডিকেল হোস্টেলে 17 নাম্বার রুমের পাশে পাওয়া যায়। ওকে, এবার দেখেন নেক্সট হচ্ছে বরকত। এই যে বরকত আছে, এই বরকতের জন্ম হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কোথায় অবস্থিত? মুর্শিদাবাদ অবস্থিত ভারতে। এই আবুল বরকত আছে, এই আবুল বরকতের ডাক নাম হচ্ছে আবাই। ডাক নাম কি? আবাই। আমাদের সবারই একটা কারণ না কারণ ডাক নাম থাকে, এটা হচ্ছে আপনার ডাক নাম। তাহলে আবুল বরকতের ডাক নাম কি? আবাই। এই ডাক নামটা হচ্ছে আবাই, এটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় বি ইউনিটে 17-18 সেশনে এসেছিল। ওকে, এটা আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখেন মাতার নাম হচ্ছে হাসিনা বেগম। এই আবুল বরকতের মা হচ্ছে হাসিনা বেগম। এটা কেন ইম্পর্টেন্ট আমরা একটু পরে পড়বো। যখন ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার স্মৃতিস্তম্ভ যখন তৈরি করা হয়, এই স্মৃতিস্তম্ভ আপনার হচ্ছে শফিউর পিতা মাহবুবুর রহমান তিনি হচ্ছে উদ্বোধন করেন। কিন্তু মেইন বর্তমান যে শহীদ মিনার আছে, সেন্ট্রাল শহীদ মিনার, এটা উদ্বোধন করেন হচ্ছে হাসিনা বেগম। আমরা একটু পরে পড়ব। এই আবুল বরকত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কোন ডিপার্টমেন্টে? রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। ওকে, তাহলে আবুল বরকত এর জন্ম হচ্ছে মুর্শিদাবাদ ভারত। এর ডাক নাম আবাই। ইনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। এই যে আবুল বরকত ইনি যে ভাষা আন্দোলনে শরিক হইলেন, অর্থাৎ ভাষা আন্দোলনে যে আন্দোলন করলেন 144 ধারা ভেঙে, ইনি কীভাবে আপনি হচ্ছে ভাষা আন্দোলনে শরিক হইলেন? মেইনলি ভাষা আন্দোলনের সময় একটা পত্রিকা আছে, সে পত্রিকা না সাপ্তাহিক সৈনিক পত্রিকা। কি পত্রিকা? সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এই সাপ্তাহিক সৈনিক পত্রিকা ভাষা আন্দোলনের জন্য কাজ করে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চিন। তাহলে সাপ্তাহিক সৈনিক পত্রিকা ভাষা আন্দোলনের জন্য কাজ করে, তাহলে পরীক্ষা যদি আসে সাপ্তাহিক সৈনিক পত্রিকা কোন কোন প্রেক্ষাপটে তৈরি? এটা মুক্তিযুদ্ধ নাকি ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন নাকি আগরতলা? অবশ্যই কথা বলুন 1952, অর্থাৎ ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে। ওকে, এই আবুল বরকত আপনি হচ্ছে 21শে পদক প্রদান করা হয় 2000 সালে। কত সালে? 2000 সালে। ওকে, তাহলে আবুল বরকত সম্পর্কে কি জানলাম আমরা? আবুল বরকত সম্পর্কে জেনেছি এর ডাকনাম আবাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার্থী ছিল। তাকে 2000 সালে 21শে পদক দেওয়া হয়, মরণোত্তর পদক দেওয়া হয়। ওকে, এই আবুল বরকতের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগ্রহশালা আছে, তার নাম শহীদ আবুল বরকত, শহীদ আবুল বরকত সংগ্রহশালা। এটি কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয় পলাশীর মোড়ে। শহীদ আবুল বরকত একটু লেখার পাশে গিয়েছে, একটু বলে দিচ্ছে। দেখেন তার নামে যে লাইব্রেরি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শহীদ আবুল বরকত স্মৃতি ও সংগ্রহশালা। ওকে, এবার আমরা জানবো হচ্ছে নেক্সটকে শফিউর রহমান নিয়ে। ওকে, শফিউর রহমান কিন্তু 21শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করে নাই। তার পায়ে গুলি লেগেছে, ঠিক আছে, কিন্তু 1952 সালে 22শে ফেব্রুয়ারি আরেকটা আন্দোলন হয়। সেই আন্দোলনে যখন তিনি অংশগ্রহণ করে তখন তিনি হচ্ছে মৃত্যুবরণ করে। ওকে, তার নাম হচ্ছে শহীদ শফিউর। জন্ম হচ্ছে হুগলি কোথায় অবস্থিত? হুগলি হচ্ছে ভারতে অবস্থিত। শফিউরের পিতার নাম হচ্ছে মাহবুবুর রহমান, এটা একটু মনে রাখতে হবে। কত সালে শহীদ হয়েছে? 1952 সালে 22 ফেব্রুয়ারি, এটা একটু মনে রাখবেন। তাহলে শহীদ শফিউর, ইনার বাবার নাম হচ্ছে মাহবুবুর রহমান, ইনি শহীদ হয়েছে 1952 সালের 22শে ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 22 ফেব্রুয়ারি। আপনাদেরকে প্রথমে বলেছিলাম 1952 সালে 21 ফেব্রুয়ারি কী বার ছিল? 21 ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। তাহলে একটু যদি ক্রিটিক্যালি কোশ্চেন করে, 1952 সালের 22 ফেব্রুয়ারি কী বার ছিল? 22 ফেব্রুয়ারি ছিল শুক্রবার। তাহলে এই নিয়ে মৃত্যুবরণ করা হচ্ছে শুক্রবারে। ওকে, এবার দেখেন জব্বার। এই শহীদ জব্বার এর জন্ম হচ্ছে ময়মনসিংহে। এই শহীদ জব্বার ছিল হচ্ছে আপনার দ্বিতীয় শহীদ। তাহলে ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদকে? ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ হচ্ছে জব্বার, দ্বিতীয় জব্বার হচ্ছে দ্বিতীয় শহীদ। ওকে, ইনি পেশায় ছিলেন একজন দর্জি। ইনি পেশায় কি? দর্জি। তাহলে আমরা জেনেছি ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে রফিক এবং ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ জব্বার। ইনি পেশায় কি? ইনি পেশায় হচ্ছে একজন দর্জি। ইনের জন্মস্থান কোথায় বা পৈতৃক নিবাস কোথায়? জন্মস্থান হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহে। ওকে, এবার দেখেন সালাম, নামও সালাম এবং ইনি সর্বশেষ মৃত্যুবরণ করেন। সেই শহীদকে? সেই শহীদ হচ্ছে সালাম। যেহেতু সর্বশেষ মৃত্যুবরণ করে, তাহলে কত সালে মৃত্যুবরণ করে? সালটা একই থাকবে, জাস্ট ইনি মৃত্যুবরণ করেন 1952 সালের 7 এপ্রিল। যেহেতু 1952 সালে 7 এপ্রিল মৃত্যুবরণ করে, তাহলে আমরা বলতে পারি যে শেষ শহীদের নাম হচ্ছে সালাম। সেই শহীদ হচ্ছে সালাম। দেন পেশা একজন পিয়ন, তার বাড়ি হচ্ছে ফেনীতে। ওকে, তাহলে আমরা 5 জন উল্লেখযোগ্য ভাষা শহীদের নাম সম্পর্কে জেনেছি। আরেকজন আছে, তার নাম হচ্ছে ছোট, তার নাম হচ্ছে কিশোর ওহিউল্লাহ। তিনিও ভাষা আন্দোলনে শহীদ হয়। তার বয়স কোথাও লেখা আছে 8 বছর, কোথাও লেখা আছে 9 বছর। ওকে, তাহলে ওহিউল্লাহ সম্পর্কে আমি একটু বলি। কিশোর ওহিউল্লাহ, ওকে, তার বয়স কত? বয়স হচ্ছে 8, মতান্তরে 9 বছর। ওকে, 9 বছর। ওকে, এছাড়া আর বিশেষ কোন তথ্য ওই সময় জানা যায়নি, ছোট ছিল তো ওই জন্য।
এবার আমরা আচ্ছা এখানে আরেকটা খুব মজার একটা তথ্য আছে, এই যে 5 জন যে ভাষা শহীদ, এই 5 জন ভাষা শহীদের কবর কোথায় দেওয়া আছে? আমি অপশন দিচ্ছি, দুটো বলতে হবে। 1 বনানী কবরস্থান নাকি আজিমপুর কবরস্থান, বলেন দেখি, বলেন কোনটা হবে, বনানী কবরস্থান নাকি আজিমপুর কবরস্থান? ওকে, অবশ্যই আজিমপুর কবরস্থান আছে। এই যে 5 জন ভাষা শহীদ আছে, এই 5 জন ভাষা শহীদের হচ্ছে কবর কোথায়? কবর হচ্ছে আপনার আজিমপুর কবরস্থানে। আজিমপুর, আজিমপুর কোথায় অবস্থিত? ঢাকাতে, এটা সবাই জানেন, আজিমপুর কবরস্থানে। ওকে, এই কিশোর ওহিউল্লাহ ইনি হচ্ছে ভাষা শহীদ ছিলেন, ঠিক আছে, কিন্তু কিশোর হিসেবে ধরা হয়েছে। ওকে, মেইনলি ভাষা শহীদ ছিলেন মোট হচ্ছে 5 জন। এই যে 5 জন শহীদ হয়েছে, এই 5 জন শহীদদের নিয়ে একজন বিখ্যাত স্থপতি আছে, ভাস্কর্য শিল্পী আছে, তার নাম হচ্ছে মিনাল হক। কি হক? মিনাল হক। এই মিনাল হক এই 5 জন ভাষা শহীদের এই বুক আবক্ষ, অর্থাৎ এই পর্যন্ত আপনার এই পর্যন্ত ছবি নিয়ে 5 জনকে নিয়ে হচ্ছে একটি কি করেছে, একটি ভাস্কর্য তৈরি করেছে। সেই ভাস্কর্যের নাম হচ্ছে মোদের গৌরব। কি নাম? মোদের গৌরব। এই মোদের গৌরব খুব ভালো করে মনে রাখবেন, মোদের গর্ব না, কিন্তু এই ভাস্কর্যের নাম হচ্ছে মোদের গৌরব, নট গর্ব। তাহলে এই মোদের গৌরব ভাস্কর্য স্থপতিকে, এই ভাস্কর্য স্থপতি হচ্ছে মৃণাল হক। এই মোদের গৌরব ভাস্কর্য কোথায় অবস্থিত কে বলতে পারবেন? বলেন তো কোথায় হবে? আচ্ছা আমি অপশন দেই, একটা হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যান, আর একটা হচ্ছে আপনার ঢাকা মেডিকেল কলেজ। কোনটা হবে বলেন? আসলে একটাও না, অ্যান্সার হবে হচ্ছে আপনার বাংলা একাডেমি। বাংলা একাডেমি, এটাকে বলে টোপ, বাংলা একাডেমি। ওকে, কয়জনের এখানে, আচ্ছা একটু বুঝাই, এই যে 5 জন ভাষাবিদ আছে, 5 জন ভাষাবিদের বুক পর্যন্ত আপনার হচ্ছে অংশ নিয়ে হচ্ছে এই ভাস্কর্য তৈরি করা আছে, অর্থাৎ আবক্ষ, বুক আবক্ষ। ওকে, তাহলে কয়জন আছে এখানে? 5 জনের মূর্তি আছে। ওকে, তাহলে আমরা ভাষা শহীদদের সম্পর্কে ডিটেইলস জেনেছি। ওকে, আমি আরেকবার করে বলে দিচ্ছি, 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। তখন এই আন্দোলনরত শিক্ষার্থী, ছাত্র, কর্মকর্তা, কর্মচারীদের ওপর যখন হামলা চালানো হয়, তখন কে কে নিহত হয়? রফিক, জব্বার, সালাম, কিশোর ওহিউল্লাহ নিহত হয়। ওকে, এই 5 জন যে নিহত হয়, এই 5 জন নিহতের কবর কোথায় আছে? 5 জনের কবর হচ্ছে আজিমপুর কবরস্থানে, ঢাকাতে। এই 5 জনকে নিয়ে মিনাল হক একটি আপনার হচ্ছে ভাস্কর্য তৈরি করে, তার নাম হচ্ছে মোদের গৌরব। এটা কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে অবস্থিত। কয়জনের আবক্ষ নিয়ে? 5 জনের আবক্ষ নিয়ে এটা তৈরি করা হয়েছে। ওকে, তাহলে আমরা ভাষা শহীদদের সম্পর্কে জেনেছি। এবার আমরা জানবো এই যে ভাষা আন্দোলন আছে, এই ভাষা আন্দোলন তাৎপর্য অথবা গুরুত্বটা কি? তাৎপর্য বললে একই অ্যান্সার হবে, গুরুত্ব বললেও একই অ্যান্সার হবে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? এই যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আছে, ভাষা আন্দোলন আছে, এই ভাষা আন্দোলনের গুরুত্বটা কি? আমি যে প্রথমে নিজের ভাষায় বলি, সেটা হচ্ছে এই ভাষা আন্দোলনের ফলে আমরা আমাদের মাতৃভাষা বাংলা এটা ফেরত পেয়েছি। এই ভাষা আন্দোলনের ফলে বিদেশি, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের বর্বরতা এখান থেকে মুছে ফেলা হয়েছে। এই ভাষা আন্দোলনের ফলে আমাদের এই যে বাংলাদেশ যে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা হচ্ছে মুখ উজ্জ্বলিত হয়েছে, অর্থাৎ আমরা ভাষা আন্দোলনের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। ওকে, তো দেখুন এই ভাষা আন্দোলন তাৎপর্যটা সম্পর্কে আমরা একটু জেনে। বাঙালি জাতীয়তাবাদ বিকাশ হয়েছে। কোন ধরনের জাতীয়তাবাদ? বাঙালি জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ অনেক ধরনের আছে। জাতীয়তাবাদ আছে অঞ্চলের ভিত্তিতে, জাতীয়তাবাদ আছে ধর্মের ভিত্তিতে, জাতীয়তাবাদ আছে ভাষার ভিত্তিতে। ওকে, জাতীয়তাবাদের ধরন অনেকগুলো আছে। আমরা এখানে পড়ে হচ্ছে ভাষার ভিত্তিতে, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তাহলে আমরা জাতীয়তাবাদ অর্থাৎ বাংলা ভাষা জাতীয়তাবাদের ভিত্তিতে হচ্ছে আমরা ভাষা আন্দোলনটা পেয়েছি। তাহলে এর গুরুত্বটা কি? 1 নম্বর হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ হয়েছে। দেন দেখেন অধিকার সম্পর্কে সচেতন হয়েছে, অর্থাৎ যখন আমরা এই যে ভাষা আন্দোলনটা করেছি, তখন মানুষ বুঝতে পেরেছে যে পশ্চিম পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের মানুষের ওপর বর্বরতা, নির্যাতন করছে এবং আমাদেরকে বিভিন্ন অধিকার সম্পর্কে বঞ্চিত রাখা হচ্ছে। তখন মানুষ সচেতন হয়েছে। ওকে, স্বাধীনতার বীজ লুকাইতে ছিল, অর্থাৎ 1971 সালে যে আমাদের মুক্তিযুদ্ধটা হয়, এই মুক্তিযুদ্ধ ধারাবাহিকভাবে চলতে থাকে কিসের ফলে? এই ভাষা আন্দোলনের ফলে। যদি ভাষা আন্দোলন না হইতো, অর্থাৎ আমরা যদি এই বাংলাকে মাতৃভাষা হিসেবে না পাইতাম,
তাহলে আমাদের 6 দফা হইতো না, গণ অভ্যুত্থান হইতো না, এবং আমাদের এই যে স্বাধীনতা, বাংলাদেশের যে স্বাধীনতা, এটা আমরা পাইতাম না। অর্থাৎ বলা হচ্ছে যে স্বাধীনতার বীজ লুকায়িত ছিল। ভাষার মর্যাদা লাভ, এই যে ভাষা আন্দোলনের ফলে আমরা আমাদের ভাষাকে আমরা পৃথিবীতে আমরা একমাত্র জাতি যে হচ্ছে ভাষার জন্য হচ্ছে আমরা রক্ত দিয়েছি। ওকে, তো এই জন্য বলা হচ্ছে আমরা ভাষার মর্যাদা লাভ করেছি, কার ফলে? ভাষা আন্দোলনের ফলে। ওকে, এই যে ভাষা আন্দোলন আছে, এই ভাষা আন্দোলনে নারী সমাজ কিভাবে ভূমিকা রেখেছে? একটা জিনিস মনে রাখবেন, যে কোনো আন্দোলন, বিপ্লব অথবা সংগ্রামে নারী সমাজের ভূমিকা খুব অপরিসীম। আমাদের মুক্তিযুদ্ধে অনেক নারী সমাজ ব্যাপকভাবে ভূমিকা রেখেছিল, ঠিক ভাষা আন্দোলনেও এই নারী সমাজ ভূমিকা রেখেছিল। কীভাবে ভূমিকা রেখেছিল? এক নাম্বার যদি একটু বলি, সেটা হচ্ছে এই নারী সমাজগুলো হচ্ছে আপনার হচ্ছে জনসমর্থন আদায় করেছে, এবং যে আপনার হচ্ছে সৈনিকগুলো, পুরুষ সৈনিকগুলো হচ্ছে আপনার আন্দোলনে গিয়েছে, তাদের হচ্ছে সেবা দিয়েছে, তাদের জন্য খাদ্য সরবরাহ করেছে। ওকে, এইভাবে নারীরা ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। ওকে, তো দেখেন ভাষা আন্দোলনে নারীরা আহতদের জন্য চাঁদা সংগ্রহ করে। কি করে? ভাষা আন্দোলনে আহতদের জন্য চাঁদা সংগ্রহ করে, অর্থাৎ তাদের যে মেডিকেল ট্রিটমেন্টের জন্য চাঁদা সংগ্রহ করে। পুলিশ নির্যাতন থেকে ছাত্রদের লুকিয়ে রাখে, অর্থাৎ যখন এই পাকিস্তানের বর্বর বাহিনী যখন ছাত্রদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় বা আটক করে নিয়ে যায়, তখন নারীরা আগে ভাগে ছাত্রদেরকে জানাতো যে হচ্ছে পুলিশ আসছে, তোমরা লুকাও। ওকে, বন্দীদের খাবার সংগ্রহ দিত, অর্থাৎ এই পাকিস্তানি বাহিনীরা, বর্বর বাহিনীরা যখন হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে তাদেরকে যখন জেলখানায় বা বিভিন্ন জায়গায় আটক রাখা হয়েছে, তখন সেই জায়গায় তারা হচ্ছে খুব গোপনে তাদের জন্য হচ্ছে খাবার সংগ্রহ করেছে। নেক্সট দেখেন, এই ভাষা আন্দোলনে কোন কোন ব্যক্তিরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে? অনেক আছে। সুফিয়া কামাল আছে, নাদেরা বেগম আছে, শামসুন নাহার আছে, শাহেরা বানু আছে, আরও অনেক আছে। এই জাস্ট কয়েকজন নাম লিখেছি, 4 জন নাম লিখেছি। তাহলে কে কে আছে? সুফিয়া কামাল আছে, নাদেরা বেগম আছে, শামসুন নাহার আছে। এই শামসুন নাহারটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনার নামে একটা হল আছে, তার নাম হচ্ছে শামসুন নাহার হল। ওকে, তাহলে বোঝা যাচ্ছে ইনি কত উপরের লেভেলের মানুষ। ওকে, এই যে ভাষা আন্দোলনে এদেরকে শহীদ যে করা হইল, এই শহীদ করার ফলে তাদের রফিক, কোন ভাষা শহীদ? রফিক যে জায়গায় শহীদ হয়েছে ঠিক সেই জায়গায় হচ্ছে আপনার কি করা হয়েছে, সেই জায়গায় হচ্ছে আপনারা হচ্ছে প্রথম শহীদ মিনার তৈরি করা হয়েছে। তাহলে আমরা লিখি রফিক। তাহলে ভাষা আন্দোলনের প্রথম শহীদের নাম কি? রফিক যেই স্থানে শহীদ হন, রফিক যেই স্থানে শহীদ, অর্থাৎ রফিক যেই স্থানে শহীদ হয় ঠিক সেই জায়গায় হচ্ছে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়। সেই জায়গায় সেই শহীদ মিনারের নাম কি ছিল? সেই শহীদ মিনারের নাম ছিল হচ্ছে স্মৃতি স্তম্ভ। ওকে, এই যে স্মৃতি স্তম্ভ আছে, এটা কত সালের কত তারিখে উদ্বোধন করা হয়? এটা 1952 সালের 23 ফেব্রুয়ারি এটা উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কে? উদ্বোধন শহীদ শফিউর আছে না, এই শফিউরের পিতা হচ্ছে মাহবুবুর রহমান। উদ্বোধন কে করেন? শফিউরের পিতা মাহবুবুর রহমান। ওকে, উদ্বোধন কে করেন? শফিউরের পিতা মাহবুবুর রহমান। এই 23 ফেব্রুয়ারি এটা আপনার হচ্ছে উদ্বোধন করা হয়। উদ্বোধনের ঠিক একদিন পরেই, কয়দিন পরে? একদিন পরে 24 ফেব্রুয়ারি এটা কি করা হয়? ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলা হয়। তাহলে ভাষাশহীদ রফিক যেই স্থানে শহীদ হয়েছে ঠিক সেই স্থানেই প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়, তার নাম ছিল স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভ আপনার হচ্ছে
কার নামে নামকরণ করা হয়, কারো নামে নামকরণ করা হয় না। এই স্মৃতিস্তম্ভটা কে উদ্বোধন করে? এটা উদ্বোধন করে হচ্ছে আপনার শফিউরের পিতা মাহবুবুর রহমান। ওকে, এর 23 ফেব্রুয়ারি 1952 সালে উদ্বোধন করা হয়। ঠিক একদিন পরেই 24 ফেব্রুয়ারি এটা ভেঙে ফেলা হয়। ওকে, আমরা এবার জেনেছি হচ্ছে আপনার ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার সম্পর্কে, কিন্তু আমরা এবার জানবো হচ্ছে বর্তমান যে শহীদ মিনার আছে, আমরা টিভিতে যে দেখি শহীদ মিনার, এই শহীদ মিনার সম্পর্কে আমরা একটু ধারণা নেব। এবার আমরা জানবো হচ্ছে বর্তমান যে শহীদ মিনার আছে সেই শহীদ মিনার সম্পর্কে আমরা একটু জানবো। ওকে, এবার দেখেন বর্তমান শহীদ মিনার কোথায় অবস্থিত? বর্তমান শহীদ মিনার অবস্থিত ঢাকা মেডিকেলের ঠিক পাশে। কোথায়? ঢাকা মেডিকেলের পাশে। ওকে, ওটা মুখে বলে দিলাম। এবার আমরা প্রথমে শহীদ মিনারটা একটু দাগাই নেই, কেউ হাসবেন না, আমি একটু মানে খুব সিম্পলভাবে দাগাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের শহীদ মিনার। ওকে, মাঝখানে একটা বৃত্ত। ওকে, এই যে দেখেন আমি কিন্তু শহীদ মিনারটা যে দাগাইছি, অবশ্যই একটু উদ্দেশ্য আছে, দুটো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া, 2 নাম্বার হচ্ছে আপনার জন্য সারা জীবন মনে রাখতে পারেন। ওকে, শুধু পরীক্ষায় পাশের জন্য না, দুটো শর্ত, একটা হচ্ছে মনে রাখতে পারবেন আর একটা হচ্ছে সঠিক তথ্য দেওয়া। ওকে, এই যে দেখেন 3টা সিঁড়ি আছে এখানে, 1 2 3, 3টা সিঁড়ি। অর্থাৎ দেখেন আপনি কি কোনো খেয়াল করেন নাই বা টিভিতে দেখেছেন কিন্তু খেয়াল করেন নাই, 3টা সিঁড়ি আছে। অর্থাৎ আমরা সিঁড়ি বলবো না, আমরা এটাকে বলবো ধাপ বা সোপান। কয়টি সোপান আছে? আমরা সিঁড়ি বললে একটু খারাপ দেখায়, সোপান হচ্ছে 3টি। তাহলে কতটি সোপান আছে আমাদের? 3টি সোপান আছে। এবার দেখেন এখানে লম্বা লম্বা স্তম্ভ, স্তম্ভ কয়টি আছে দেখেন, 1 2 3 4 5। তাহলে আমাদের এখানে স্তম্ভ কতটি? স্তম্ভ হচ্ছে আমাদের এখানে 5টি। ওকে, 5টি স্তম্ভ আছে। এই 5টি স্তম্ভের ভিতর একটি লাল বৃত্ত আছে। এই লাল বৃত্ত হচ্ছে আপনার একটা কাপড় দেয়, মানে ছোটোবেলায় ভাবতাম এটা মানে সত্যি সত্যি সূর্য, কিন্তু আসলে তখন শহীদ মিনার উদযাপন করা হয় ঠিক আগের দিনে এটা সুন্দর করে সাজাই রং করে, পিছনে একটি সাদা না লাল একটা কাপড় দেয়, মনে হচ্ছে সূর্যের মতো দেখায়। ওকে, দেখেন 5টা যে স্তম্ভ আছে, 1 2 3 4 5, এই 5টা স্তম্ভর ভিতর সবচেয়ে যে উঁচু আছে লম্বা স্তম্ভ, এই লম্বা স্তম্ভ দ্বারা মাকে বোঝায়। কাকে বোঝায়? মা, আমাদের মাকে বোঝায়। ওকে, আর 2 পাশে ছোট করে দুটো 4টা যে স্তম্ভ আছে, এই 4টি স্তম্ভ দ্বারা কাকে বোঝায়? 4টি স্তম্ভ দ্বারা সন্তানকে বোঝায়। কাকে বোঝায়? সন্তানকে বোঝায়। ওকে, এবার দেখেন এই যে শহীদ মিনারটা এ কত সালে স্থাপন করা হয়? আর স্থাপন করা হচ্ছে আপনার 1963 সালে। কত সালে? 1963 সালে। স্থপতির নাম কি? স্থপতি কে? স্থপতির নাম কি বলতে পারবেন? স্থপতির নাম হচ্ছে হামিদুর রহমান। ওকে, স্থপতির নাম হচ্ছে হামিদুর রহমান, রহ লিখে দিলাম। স্থপতির নাম হচ্ছে হামিদুর রহমান। ওকে, তাহলে কোথাও অবস্থিত? ঢাকা মেডিকেল কলেজের ঠিক পাশেই, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের একবারে সামনে। ওকে, কেউ দেখে থাকবেন হয়তো অনেকে। এবার আসেন আওয়ামী লীগ। এই যে আওয়ামী লীগ আছে, বর্তমানে যে আওয়ামী লীগ আছে, এই আওয়ামী লীগ কিন্তু আগে কিন্তু আওয়ামী লীগ নাম ছিল না, আগে অনেক নাম ছিল। ওকে, সেই ধারাবাহিকতাটা আমরা একটু দেখব। ওকে, 1949 সাল। কত সাল? 1949 সালের 23 জুন। কত জুন? 23 জুন একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে রোজ গার্ডেন। কি গার্ডেন? রোজ, ইংলিশতে লিখি দেখতে ভালো লাগবে, রোজ গার্ডেন, রোজ গার্ডেন। ওকে, তাহলে 1949 সালের 23 জুন রোজ গার্ডেনে এই আওয়ামী লীগ, তখন নাম আওয়ামী লীগ ছিল না, তখন কি ছিল? পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ছিল। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, অনেক বড় নাম দেখছেন, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, মুসলিম লীগ। 1949 সালের 23 জুন রোজ গার্ডেন, ঢাকা রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ প্রকাশিত হয়। কিন্তু
1955 সাল, কত সাল? 1955 সালে এই যে মুসলিম শব্দটা আছে না, মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়। কার সভাপতিত্বে বাদ দেওয়া হয়? মৌলানা ভাষাশহীদ, মৌলানা আছে না, মৌলানা, এই মৌলানা ভাষা শহীদের সভাপতিত্বে এই মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়। বাদ দিয়ে কী নামকরণ করা হয়? বাদ দিয়ে নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। মুসলিম শব্দটা কত সালে বাদ দেওয়া হয়? 1955 সালে, আওয়ামী লীগ। এবং 1971 সালে অর্থাৎ মুক্তিযুদ্ধের পর এটার নাম হয়ে যায় আওয়ামী লীগ, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ। ওকে, একটা জিনিস মনে রাখবেন, ছাত্রলীগ প্রতিষ্ঠাতা হয় কিন্তু আপনার, ছাত্রলীগ প্রতিষ্ঠাতা লাভ করে 1948 সালের 4 জানুয়ারি হচ্ছে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। ওকে, আর একটা তথ্য দেয়, সেটা হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় হচ্ছে আপনার 1906 সালে। কত সালে? 6 সালে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। তাহলে ধারাবাহিকতা যে আমরা এইভাবে বলি, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে, 1949 সালে 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। পরে এই মুসলিম শব্দটি বাদ দিয়ে এর নামকরণ করা হয় 1955 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, এবং স্বাধীনতার পরে অর্থাৎ মুক্তিযুদ্ধের পরে এর নামকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ। ওকে, তাহলে আমরা আওয়ামী লীগ সম্পর্কে ধারণা পেয়েছি। আমরা এবার জানবো হচ্ছে আপনার হচ্ছে পুরো বাংলা রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক অবস্থা। ওকে, মানে এই পাকিস্তানিরা আমাদেরকে শোষণ শুধু করে নাই, ব্যাপকভাবে শোষণ করেছে। ওকে, ইলন মাস্ক একটা কথা বলেছিল, সেটা হচ্ছে ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, অর্থাৎ যখন আমি ছোট ছিলাম তখন মনে হয়তো আই নিড মানি, আমার অনেক টাকা দরকার, কিন্তু এখন মনে হয় আই ডোন্ট নিড মানি, আই ডোন্ট নিড এ লট অফ মানি। অর্থাৎ যখন ছোট ছিলাম তখন মনে হয়তো আমার টাকা দরকার, কিন্তু এখন যখন বড় হয়েছি তখন আমার মনে হয় যে আমার আরও টাকা দরকার। অর্থাৎ পাকিস্তানিরা শুধু নির্যাতন করে নাই, ব্যাপকভাবে নির্যাতন করেছে, আমাদেরকে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। অর্থাৎ পূর্ব বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক অবস্থা সম্পর্কে আমরা জানব। প্রথমে দেখেন প্রশাসনিক অবস্থা। ওকে, প্রশাসনিক অবস্থা হচ্ছে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, এইগুলো সদর দপ্তর ছিল হচ্ছে আপনার পাকিস্তানে, অর্থাৎ পশ্চিম পাকিস্তান। তিন বাহিনীর এই স্কুল মানে হচ্ছে হেডকোয়ার্টার কোথায় ছিল? পাকিস্তানে, মানে তৎকালীন পশ্চিম পাকিস্তান, সংক্ষেপে লিখলাম পাকিস্তানে, মানে বর্তমান পাকিস্তানে। 2 নাম্বার দেখেন, তিনটা তো বাহিনী গেল, মিলিটারি গেল, এবার দেখেন প্রতিরক্ষা খাতে বাংলাদেশে 10 থেকে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে 10 থেকে 15% ব্যয় করা হতো, কিন্তু পশ্চিম পাকিস্তানের জন্য 90% মতো তাদের হচ্ছে ব্যয় করা হতো। ওকে, তারপরে যত মন্ত্রীগুলো আছে সবগুলো হচ্ছে আপনার পাকিস্তানে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের। ওকে, এবার দেখেন অর্থনৈতিক অবস্থা। এই অর্থনৈতিক অবস্থাটা দেখেন, অর্থনৈতিক অবস্থা ছিল আমাদের আরও বেশি নাজুক। রাজনৈতিক অবস্থা অর্থাৎ প্রশাসনিক অবস্থা যতটা খারাপ ছিল, তার চেয়ে বেশি খারাপ ছিল হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা। যেমন আমাদের বিভিন্ন ধরনের খাত আছে না, সেবা খাত বলেন, কৃষি খাত বলেন, মৎস্য খাত বলেন, সেবা খাত, কৃষি খাত, এই সবগুলো খাতে পাকিস্তানিদের জন্য 90%, তার 80 থেকে 90% তাদের জন্য বরাদ্দ থাকতো, বাংলাদেশের জন্য মাত্র খুব কম বরাদ্দ থাকতো। ওকে, একটা জিনিস মনে রাখবেন, এই যে সমীকরণগুলো আছে পরিসংখ্যানগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, অন্তত আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ওকে, রাজনৈতিক অবস্থাটা কীরকম খারাপ ছিল? রাজনৈতিক অবস্থা আরও খারাপ ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানকে তারা দমানোর জন্য যত ধরনের চেষ্টা আছে
সবগুলো চেষ্টাই করেছে, অর্থাৎ কোনো কিছু বাকি রাখে নাই। তারা চিন্তা করেছে আমরা যদি হচ্ছে কিছু লোক আছে আমরা যে আমাদের অধীনে আনতে পারি তাহলে হচ্ছে পূর্ব পাকিস্তানকে থামানো যাবে, এবং যারা আমাদের কথা চলবে না তাদেরকে হচ্ছে আমরা একটা জুলুম নির্যাতন জেল দেব। ওকে, যেন বঙ্গবন্ধুকে তারা হচ্ছে গ্রেপ্তার করে। পাকিস্তান আমলে বঙ্গবন্ধু প্রায় হচ্ছে 2 থেকে 3 বছরের মধ্যে জেলে ছিল। ওকে, 2 থেকে 3 বছর, আরও কম হবে। এবং হচ্ছে বঙ্গবন্ধু তার জীবন দশা 4682 দিন জেলে ছিল। ওকে, সরকার হিসেবে 353 দিন তিনি জেলে ছিল। ওকে, বঙ্গবন্ধু প্রথম জেলে যায় 1938 সালে, ওটা পরের টপিক, ভিন্ন টপিক, কিন্তু বোঝাচ্ছে যে হচ্ছে তারা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। ওকে, তারা হচ্ছে পূর্ব পাকিস্তানের বিভিন্ন নেতা আছে, নেতাকর্মী আছে, এদের মধ্যে হচ্ছে কি করে বিভাজন তৈরি করতে চেষ্টা করে। ওকে, তাহলে আমরা রাজনৈতিক অবস্থা কি কি বিভিন্ন ধরনের হচ্ছে আপনার নেতাকর্মীদের হচ্ছে কি করে গ্রেপ্তার করে, জুলুম করে, নির্যাতন করে। 2 নাম্বার হচ্ছে বিভাজন তৈরি করে। 3 নাম্বার হচ্ছে সব দিক থেকেই পূর্ব পাকিস্তান রাজনীতিকে হচ্ছে বঞ্চিত করা হচ্ছে পশ্চিম পাকিস্তান রাজনীতি থেকে। ওকে, এটা ছিল আমাদের তৎকালীন আমলে রাজনৈতিক অবস্থা। ওকে, এবার আরেকটা নতুন তথ্য জানবো। আমরা সবাই শুনি 21শে ফেব্রুয়ারি আসলে, সেটা হচ্ছে ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। আব্দুল গাফফার একটা গান আছে না, অনেকগুলো গান আছে 21শে ফেব্রুয়ারি কেন্দ্রিক, ধরেন 21শে ফেব্রুয়ারিকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওকে, এরকম অনেকগুলো গান আছে। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা আন্দোলন কেন্দ্রিক প্রথম কবিতার নাম কি, প্রথম উপন্যাসের নাম কি, প্রথম চলচ্চিত্রের নাম কি, প্রথম আপনি হচ্ছে সংকলনের নাম কি, আমরা একটু দেখব। ওকে, প্রথম কবিতা, প্রথম কবিতা হেডলাইন কিন্তু প্রথম কবিতাটা কি, প্রথম কবিতা, প্রথম উপন্যাস, প্রথম নাটক, প্রথম চলচ্চিত্র, প্রথম গান। প্রথম কবিতার নাম কি? প্রথম কবিতার নাম হচ্ছে কবর। ওকে, তাহলে দেখেন আমরা প্রথম সম্পর্কিত সবগুলো তথ্য জানবো। প্রথম কবিতার নাম হচ্ছে আমাদের কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে। প্রথম কবিতার নাম হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে, তাহলে প্রথম কবরের নাম কি? কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে। এর লেখককে মাহবুব আলম, এই কবিতার লেখককে মাহবুব আলম। প্রথম উপন্যাস কি? প্রথম উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন। প্রথম নাটকের নাম হচ্ছে কবর। প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে লেট দেয়ার বি লাইট, জহির রায়হানের লেট দেয়ার বি লাইট। দেন দেখেন প্রথম গানের নাম কি? প্রথম গানের নাম হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর। প্রথম চলচ্চিত্র হচ্ছে লেট দেয়ার বি লাইট। প্রথম গানের নাম হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে ডট দিয়ে দিলাম, আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে প্রথম গানের নাম হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তাহলে আমরা কি জেনেছি? প্রথম কবিতার নাম হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। প্রথম উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন। প্রথম নাটকের নাম কবর। প্রথম চলচ্চিত্র লেট দেয়ার বি লাইট। প্রথম গানের নাম হচ্ছে আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। ওকে, আমাদের ভাষা আন্দোলন শেষ, কিন্তু এই যে ভাষা আন্দোলনটা হইল, এই ভাষা আন্দোলন কেন্দ্রিক কোনো আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে কিনা আমরা এটা এবার দেখব। বাংলা ভাষার আন্তর্জাতিকরণ। ওকে, এবার দেখেন বাংলা ভাষাকে ইউনেস্কো, কি নাম? ইউনেস্কো 1993
নিরানব্বই সালে, কত সালে? 1999 সালে 30তম অধিবেশনে। কততম? 30তম। ওকে, একটা জিনিস মনে রাখবেন, 29তম কিন্তু হবে না, অবশ্যই 30তম হবে। 30তম অধিবেশনে বাংলা ভাষাকে স্বীকৃতি দেয়। ওকে, সংক্ষেপে লিখলাম স্বীকৃতি দেয়। তাহলে ইউনেস্কো কত সালে স্বীকৃতি দেয়? ইউনেস্কো বাংলা ভাষাকে 1999 সালের 30তম সম্মেলন, কততম সম্মেলন? 30তম সম্মেলনে স্বীকৃতি দেয়। ইউনেস্কো স্বীকৃতি দেয় 1999 সালে। জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশন কত সালে স্বীকৃতি দেয়? জাতিসংঘ স্বীকৃতি দেয় 2008 সালে। কত সালে? 2008 সালে। কততম অধিবেশনে? 63তম। কততম? 63তম অধিবেশনে। খুব ভালো মনে রাখবেন, জাতিসংঘ স্বীকৃতি দেয় 2008 সালে কততম অধিবেশন? 63তম। আর ইউনেস্কো স্বীকৃতি দেয় 1999 সালে 30তম অধিবেশন। ওকে, একটা জিনিস মনে রাখবেন, বাংলা ভাষাকে জাতিসংঘ স্বীকৃতি দেয় 2008 সালে 63তম অধিবেশনে, কিন্তু পালন করে কত সালে? বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে 2010 সাল থেকে। কত সাল থেকে? 2010 সাল থেকে। ওকে, কনফিউশন যেন না হয় একটু মনে রাখবেন। একটা তথ্য মনে রাখবেন, সেটা হচ্ছে একটা দেশ আছে, তার নাম হচ্ছে কানাডা। এই কানাডা প্রথম বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? কানাডা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। আমাদের 21 ফেব্রুয়ারি আছে, 21 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওকে, এ হচ্ছে আমাদের ক্লাসটা এইটুকুই। সবাই আশা করি সবাই ক্লাসটা উপভোগ করেছেন। বাংলা ভাষার সম্পর্কে খুব তথ্য দিয়েছি, ভাষা শহীদ সম্পর্কে জেনেছি, শহীদ মিনার সম্পর্কে জেনেছি, ভাষা আন্দোলনের গুরুত্ব সম্পর্কে জেনেছি। ওকে, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে ক্লাসটুকু আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।